শুভেচ্ছা সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা হিসাব বিজ্ঞানের গতদিন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো ওটা আমাদের ছিল প্রিলিমিনারি ডিসকাশন। আজকে একটা ফুল অঙ্ক করানো হবে। তো ওই ক্লাসটা যদি আগের ক্লাসটা মানে ক্লাস নাম্বার 1 যদি কেউ না দেখে থাকে তাহলে এই ক্লাসটা বুঝবে না। তো অবশ্যই এই ক্লাসটা দেখার আগে 100% 1 নাম্বার ক্লাসটা দেখে আসতে হবে। ওকে, তো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং এবং এই ক্লাসটা করার পরে ব্যাংক সমন্বয় বিবরণীর একদম এ টু জেড সবাই বুঝতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট কথা, এখানে যে অঙ্কটা দেওয়া হয়েছে অত্যন্ত সহজ অঙ্ক। এই অঙ্কটা ঢাকা বোর্ড 2021 সালে পরীক্ষায় আসছিল। তো আমরা সেই অঙ্কটাই করব এবং বোঝার চেষ্টা করব যে আসলে কোথায় কি সমস্যা হয় এবং সেটা আমরা কিভাবে সলভ করব। সো লেটস স্টার্ট। তো ফার্স্টে আসে আমরা অঙ্কটা পড়ি। পরীক্ষায় অঙ্কটা কীভাবে থাকে, এরকম একটা প্রশ্ন থাকবে যেখানে আমি সংক্ষেপে লিখছি। তো আমরা একটু জাস্ট ওভারভিউ দিই। এখানে থাকবে সাব্বির অ্যান্ড কং, এখানে অন্য কোনো নাম থাকতে পারে, যার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ ছিল 87,300 টাকা। এই লাইনটা বুঝিয়ে একটা জিনিস প্রত্যেকটা লাইন বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে কী বলো, তার আগে ফার্স্ট ক্লাসের কিছু একটা জিনিস নিয়ে আসি। সেখানে আমি বলছিলাম যে একটা অ্যাকাউন্ট খুলছি আমি ফার্স্ট অন ফুডের নামে, ঠিক আছে? আজকে যে অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে সাব্বিরের অ্যাকাউন্ট। তার মানে এই ফার্স্ট অন ফুডের এখানে সাব্বির অ্যাকাউন্ট, একটা ব্যাংকে সে অ্যাকাউন্ট খুলছে, সেটা হচ্ছে কী নামে? সাব্বির নামে। আচ্ছা ফাইন। আচ্ছা, সাব্বির নামে যে অ্যাকাউন্ট খুললো, তো এই অ্যাকাউন্টে কী হয়েছে একটু দেখি। অ্যাকাউন্টে সাব্বিরের অ্যাকাউন্টে 87,300 টাকা আছে। কার অ্যাকাউন্টে আছে? সাব্বিরের অ্যাকাউন্টে। কোথায় আছে? ব্যাংকে। তাহলে সাব্বিরের ব্যাংকে 87,300 টাকা আছে, ঠিক আছে? একটা জিনিস বলেছিলাম যে এটা ব্যাংকের সাথে সাব্বিরের একটা হিসেব নিকেশ, যেখানে সাব্বিরের হিসেবে থাকবে 87,300 টাকা, অথবা ব্যাংকের হিসেবে থাকবে 87,300 টাকা। তাহলে হয় সাব্বিরের হিসেবে থাকবে 87,300 টাকা, অথবা ব্যাংকের হিসেবে থাকবে 87,300 টাকা। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে আগে। হ্যাঁ, অ্যাকাউন্ট কিন্তু একটাই। কি অ্যাকাউন্ট? সেটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট হয়েছে সাব্বিরের নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে তার ব্যালেন্স আছে 87,300। এটা তার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, ঠিক আছে? তো ব্যালেন্সটা আছে কার হিসেব অনুযায়ী, মানে কার দৃষ্টিকোণ থেকে এটা এই ব্যালেন্সটা আছে? এটা কি সাব্বিরের দৃষ্টিকোণ থেকে না ব্যাংকের দৃষ্টিকোণ থেকে? মানে ব্যাংকের হিসাব, ব্যাংক বিবরণী অনুযায়ী। তার মানে এখানে যে কথাটা বলা ছিল বিবরণী, স্টেটমেন্টটা ছিল, স্টেটমেন্ট দুইজনের স্টেটমেন্ট। একটা ব্যাংকের স্টেটমেন্ট আর একটা সাব্বিরের স্টেটমেন্ট, ঠিক আছে? তো এই স্টেটমেন্টটা আমাকে বুঝতে হবে যে এখানে যে টাকাটা দেওয়া, এই টাকাটা কার স্টেটমেন্ট অনুযায়ী দেওয়া, কার স্টেটমেন্ট অনুযায়ী এই টাকাটা দেওয়া, যার বাংলাটা বিবরণী, ঠিক আছে? স্টেটমেন্ট। তাহলে কার স্টেটমেন্ট অনুযায়ী এই 87,300 টাকা সাব্বিরের অ্যাকাউন্টে আছে? তাহলে এখানে স্টেটমেন্ট মেনটেন করে দুইজন, একজন ব্যাংক আর একজন সাব্বির নিজেই। তাহলে এইটুকু জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমার ফার্স্টে একটা ব্যালেন্স দেওয়া থাকবে, এই যে একটা ব্যালেন্স। তো এই ব্যালেন্সটা থাকবে দুইভাবে। একটা কি, একটা থাকবে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী, আর একটা থাকবে সাব্বিরের স্টেটমেন্ট অনুযায়ী। ওকে, এখন আমাকে বুঝতে হবে যে কার স্টেটমেন্ট অনুযায়ী এই ব্যালেন্সটা আছে। ওকে, সো এখানে এটা দেওয়াই থাকবে প্রশ্নে যে কার স্টেটমেন্ট অনুযায়ী আছে। তাহলে এখানে স্টেটমেন্ট কার আছে সেটা বলা থাকবে। যেমন এখানে আমার বলে দিছে এটা নগদ বই অনুযায়ী ব্যাংকের স্টেটমেন্ট। এইটা খেয়াল করতে হবে, কোন বই অনুযায়ী স্টেটমেন্ট, কোন বই অনুযায়ী স্টেটমেন্টটা দেওয়া। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি বলতেছে নগদ বই অনুযায়ী স্টেটমেন্টটা দেওয়া। নগদ বই মানে কি?
তাহলে এখানে যে বই থাকবে, বুক স্টেটমেন্ট কোন বই অনুযায়ী থাকবে? একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে নগদ। এই দুইটা বই অনুযায়ী স্টেটমেন্টটা থাকে, ঠিক আছে? একটা হচ্ছে নগদ বই আর অথবা ব্যাংক বই, এই যে কোনো একটা অনুযায়ী এই স্টেটমেন্টটা দেওয়া থাকবে। তাহলে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে যে ব্যাংক অনুযায়ী না নগদ অনুযায়ী আমার স্টেটমেন্ট মানে ব্যালেন্সটা দেওয়া, এটা খেয়াল রাখতে হবে আমার ব্যালেন্সটা কোন অনুযায়ী দেওয়া, ঠিক আছে? তো আমি এখানে দেখতে পারলাম যে আমার যে টাকাটা দেওয়া আছে সেটা কোন অনুযায়ী, ব্যাংক অনুযায়ী না নগদ অনুযায়ী। এখানে কথা লেখা আছে, এখানে কি অনুযায়ী? নগদ অনুযায়ী। তার মানে নগদ এটাকে আর ব্যাংক সেই বাকে। ব্যাংক হচ্ছে ব্যাংক নিজেই, আর নগদ হচ্ছে যে ব্যক্তির অ্যাকাউন্ট মানে সাব্বির, তার মানে যার অ্যাকাউন্ট হবে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান। বুঝাইতে পারলাম বিষয়টা, যে অ্যাকাউন্টটা যার নামে থাকবে সে হচ্ছে নগদ, আর ব্যাংক নিজেই যদি স্টেটমেন্ট দেয় তাহলে সেটা তো ব্যাংকের হয়ে গেল, সে মেনটেন করবে। কিন্তু এই জিনিসটা অবশ্যই অঙ্ক করার সময় কাজে লাগবে। আচ্ছা, এখন আমাদের এখানে কাজটা কি একটু বলে দিই। যদি ব্যাংক স্টেটমেন্ট হয় তাহলে এখানে প্রত্যেকটা লেনদেনের পাশে আমি বি লিখব, আর যদি নগদ স্টেটমেন্ট হয় তো নগদের ইংলিশ হচ্ছে ক্যাশ, সেখানে আমি সি লিখব। সি মানে কিন্তু বুঝতে হবে যার অ্যাকাউন্ট সে। আবারও বলি, নগদ স্টেটমেন্ট মানে হচ্ছে যার অ্যাকাউন্ট সে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আমি বুঝি বিষয়টা কি দাঁড়ালো, আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমি একটু লিখে রাখি, সাব্বির হচ্ছে ক্যাশ আর ব্যাংক নিজেই হচ্ছে একটা, ঠিক আছে? ওকে, তো এখন এই দুইটার পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ওই যে আমি ফার্স্টে বলছি ব্যাংক বই আর নগদ বই বা ক্যাশ বই, এই দুইটা দিয়ে একটু জিনিসটা ক্লিয়ার করি। তো আমরা একটা অ্যাকাউন্ট খুলছিলাম না, অ্যাকাউন্টে কত টাকা আছে? 87,000। সো আমি এটা হিসেব করার জন্য সাব্বিরের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি ধরলাম 20,000 টাকা ব্যালেন্স থাকবে। তো এই 20,000 টাকা যে থাকবে কার হিসেব অনুযায়ী, কার স্টেটমেন্ট অনুযায়ী? সেটা হচ্ছে ব্যাংকও হতে পারে, দুইজনাই হতে পারে। যদি সাব্বিরের অ্যাকাউন্টে 20,000 টাকা দুইজনের স্টেটমেন্টেই ঠিক থাকে, যে হ্যাঁ ব্যাংকের স্টেটমেন্টটাও যা বলতেছে, নগদের স্টেটমেন্ট মানে সাব্বির যে স্টেটমেন্ট দিচ্ছে সেটাও বলতেছে যে 20,000 টাকাই থাকবে, তার মানে তার যে ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে, তার মানে সাব্বিরের যে অ্যাকাউন্ট আছে সেখানে কোনো ভুল নেই, কোনো ভুল নেই। ক্লিয়ার? তার মানে তখন আর এই ব্যাংক স্টেটমেন্ট করার প্রয়োজন নেই। তাহলে কখন করার প্রয়োজন? যখন ব্যাংক বলতেছে যে সাব্বির তোমার অ্যাকাউন্টে 18,000 টাকা আছে। কত টাকা? 18,000। কিন্তু সাব্বির বলতেছে যে না, আমার অ্যাকাউন্টে তো 20,000 টাকা থাকার কথা। ব্যাংক তার স্টেটমেন্ট দিচ্ছে যে সাব্বির তোমার অ্যাকাউন্টে 20,000 টাকা থাকবে, আর নগদ বা সাব্বির স্টেটমেন্ট দিচ্ছে না, আমার অ্যাকাউন্টে তো 20,000 টাকা থাকার কথা। তাহলে ব্যাংক বলছে 18,000 আর সাব্বির বলতেছে 20,000, মাঝখানে যে 2,000 টাকার যে একটা ভুল বুঝাবুঝি, 2,000 টাকার একটা ভুল বুঝাবুঝি কারণে দুইজনের স্টেটমেন্ট কথার মিল হচ্ছে না। এই কথার মিল না হওয়ার কারণেই কি করতে হচ্ছে তখনই আমাকে দেখতে হচ্ছে যে সাব্বিরের যে অ্যাকাউন্ট ছিল সেখানে কোনো কিছু লেখা হয়েছে কিনা। ভুল লেখা বলতে কি, যে কাউকে বেশি টাকা দেওয়া হয়েছে কিনা, কারো কাছ থেকে কম টাকা নেওয়া হয়েছে কিনা, কার অ্যাকাউন্টে? সাব্বিরের অ্যাকাউন্টে, ঠিক আছে? ওই যে বলছিলাম যে বাবাকে চেক দিছে মনে নাই, অথবা বাবা বা কেউ তার অ্যাকাউন্টে টাকা জমা দিছে সে জানে না। তাহলে এই ধরনের ভুল বুঝাবুঝির কারণে আমরা এই স্টেটমেন্টটা করি। তখন যে বই অনুযায়ী ব্যালেন্সটা আমরা ধরবো সেই অনুযায়ী আমরা অঙ্কটা করব, ঠিক আছে? তো খুবই সহজে অঙ্কটা ইনশাল্লাহ আমরা করতে পারবো। আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছো। এটুকু কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কার স্টেটমেন্ট অনুযায়ী অঙ্কটা দেওয়া আছে। তো আমরা একটু এখানে আসি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমরা কি করব? আমরা এই প্রথম লাইনটা অঙ্ক করার সময় আমার এটা লাগবে, তো আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে বললাম যে এই লাইনের অর্থটা কি।
এখন আমার যে অঙ্ক আছে, আমি তো বলছিলাম কি দুইজনের স্টেটমেন্ট, তাই না? একটা ব্যাংক আর একটা হচ্ছে ক্যাশ। তার মানে ক্যাশ হচ্ছে সাব্বির নিজে, আর ব্যাংক হচ্ছে ব্যাংক। ওকে, সাব্বির এখানে দেখতে হবে কার স্টেটমেন্ট অনুযায়ী টাকা আছে। এখানে লেখা আছে নগদ বই, নগদ মানে হচ্ছে সাব্বির। তাহলে সাব্বিরের হিসাব অনুযায়ী তার অ্যাকাউন্টে থাকবে 87,300 টাকা, থাকবে তার অ্যাকাউন্টে থাকবে। কিন্তু ব্যাংক বলতেছে যে না, আপনার অ্যাকাউন্টে এত টাকা থাকার কথা না, কিছু ভুল ত্রুটি আছে। তাহলে সেই ভুল ত্রুটিগুলো খুঁজে বের করে অ্যাকচুয়ালি দেখতে হবে যে সাব্বিরের অ্যাকাউন্টে কত টাকা থাকার কথা। মানে সাব্বিরের ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী তার অ্যাকাউন্টে থাকবে হচ্ছে 27,300 টাকা। এখন ব্যাংকেরও তো একটা কথা আছে, ব্যাংকের ঘরটা কিন্তু খালি। সাব্বিরের যে 27,300 টাকা থাকবে, ব্যাংকেরও কথা অনুযায়ী এখানে 87,300 টাকাই থাকতে হবে। যদি থাকে তাহলে ঠিক আছে, আর যদি কম বেশি হয় তখন এটা ঠিক করে দুইজনের হিসাব নিকাশ করে এখানে সমান টাকা আনতে হবে। তো সমান বলতে কি, দুইজনের হিসাব অনুযায়ী সাব্বিরের অ্যাকাউন্টে সেম টাকা থাকতে হবে, কম বেশি থাকতে পারবে না। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। ওকে, তাহলে আমরা এখানে দুইটা বক্স করি। কীরকম দুইটা বক্স? এরকম দুইটা বক্স করি। খুবই ভালো করে বোঝার চেষ্টা করো, আশা করি এটা করার পরে তোমরা খুব সুন্দরভাবে বুঝে যাবে। এটা হচ্ছে ব্যাংক বই, আর এটা হচ্ছে ক্যাশ অথবা নগদ বই, যেটা হচ্ছে সাব্বির। ওকে, আমরা এখন কি দেখব? আমরা দেখব প্রত্যেকটা লেনদেন পড়ব। লেনদেন পড়ার পরে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টে ঘটনা ঘটে কি, কেউ যদি টাকা জমা দেয়, তারপরে ব্যাংক যদি চেক আদায় করে, ব্যাংক যদি কোনো কিছু যদি মঞ্জুর করে, জমা আদায় মঞ্জুর এইগুলো যদি হয় সাধারণত, তাহলে সেক্ষেত্রে কি হয়, ওই যে সাব্বিরের অ্যাকাউন্ট টাকা বাড়তে থাকে, বাড়বে। ঠিক আছে, বাড়বে, তার মানে ওই অ্যাকাউন্টে যোগ করতে হবে টাকাগুলো। আর যদি কোথাও ইস্যু, তারপরে হচ্ছে পরিশোধ অথবা চার্জ, আরও কথা আছে, তা আপাতত আমি এতটুকুই লিখলাম। এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাব্বিরের অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে, তার মানে সেটা কি করতে হবে, মাইনাস করতে হবে। ঠিক আছে, তো এই লাইনটা আবার একটু বলি। তাহলে সাব্বিরের যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টের কোনো লেনদেনে যদি জমা, আদায়, মঞ্জুর এই তিনটা শব্দ যে কোনো একটা থাকে, তার মানে ওর অ্যাকাউন্টে টাকা বাড়বে। তার মানে সেটা আমি কি করব, ওর অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকার সাথে আবার যোগ করব। আর যদি কোথাও লেখা থাকে ইস্যু, পরিশোধ, চার্জ, তার মানে ওর অ্যাকাউন্ট থেকে টাকা কি হবে, কমবে। তার মানে সেটা ওর অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে, এই জন্য কমে যাবে টাকা। তখন আমি সেটা কি করব, মাইনাস করব। একটা জিনিস 100% মনোযোগ দিয়ে খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই কথাগুলো লেখা থাকলে প্লাসই হবে, এই কথাগুলো লেখা থাকলে মাইনাসই হবে, সেটা যে বইতেই অঙ্ক দেয়া থাকুক না কেন। তার মানে ব্যাংক বই বলুক বা নগদ বই বলুক, ডাজেন্ট ম্যাটার, তুমি এইটুকু খেয়াল করবা যে লেখাটা কি, সেটা কি প্লাস হবে না মাইনাস হবে। প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, এটাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, দেন তারপরে আসছে কি, এখানে কয়টা স্টেটমেন্ট আছে, দুইটা স্টেটমেন্ট আছে। ব্যাংক বলবে আর একটা কে বলবে, সাব্বির নিজে বলবে। ব্যাংক কি বলবে, যে আমি তোমার অ্যাকাউন্টে 100 টাকা প্লাস করছি। সাব্বির বলবে কই, আমি তো টাকা মানে আমার অ্যাকাউন্টে আমি প্লাস করি নাই, তখন সাব্বির এখানে 100 টাকা প্লাস করে দেবে। ব্যাংক যদি বলে আমার এখান থেকে 100 টাকা মাইনাস হবে, তখন সাব্বির এখান থেকে 100 টাকা কী করে দেবে, মাইনাস করে দেবে। সাব্বির যদি বলে যে আমি 2,000 টাকা ব্যাংকে জমা দিছি, তার মানে সাব্বির জমা দিচ্ছে মানে কি, প্লাস করবে, ওর অ্যাকাউন্টে টাকা বাড়ছে, তখন ব্যাংক আবার কি করবে, তখন 2,000 টাকা এটা কী করবে, প্লাস করবে। তার মানে দুইজন সেম কাজ করে 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 দুইজনের হিসেব অনুযায়ী, দুইজনের কথা অনুযায়ী সাব্বিরের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে টাকাটা সেম হতে হবে, মানে ওই 20,000ই হতে হবে অথবা 18,000, যে কোনো একজনের কথা সত্য হবে, যে কোনো একজনের কথাটা কী করতে হবে, সত্য প্রমাণ করতে হবে, যে ভুল ত্রুটি উদ্ঘাটন করে, কারণ ব্যাংক তো চুরি করবে না, তাই না? আচ্ছা, এবার আমরা আসি। তাহলে এই যে বক্সটা করছি, এই বক্সটা করার পিছনে একটু কারণ আছে, তো কারণটা একটু পরে বলি। হ্যাঁ, তো আমরা ফার্স্টে একটা করে লেনদেন পড়ি, দেখি কি লেখা। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট এখানে লেখা আছে জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে।
চার্জ। চার্জটা কিসে লেখা আছে? এখানে লেখা। তার মানে এই চার্জ শব্দ থাকার অর্থ হচ্ছে ওই টাকাটা কি হবে, অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে। তো 100% এই চার্জ লেখার কারণে এই টাকাটা মাইনাসই হবে, মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা মাইনাস হলো প্রথমটা, তাহলে প্রথম 1 নাম্বারটা মাইনাস। তারপরটায় আসি, ব্যাংক প্রদেয় নোট পরিশোধ, কি লেখা? পরিশোধ। এই যে পরিশোধ, এটা কি হবে তাহলে? এটাও মাইনাস হবে। তার মানে 2 নাম্বার লেনদেনটাও কি হবে? মাইনাস হবে। কার অ্যাকাউন্ট থেকে? সাব্বিরের অ্যাকাউন্ট থেকে, যেহেতু অ্যাকাউন্টে সাব্বিরের। আচ্ছা, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এই যে আদায় লেখা। আদায় লেখা অর্থ হচ্ছে কি, ওর অ্যাকাউন্টে টাকাটা কি হবে? প্লাস হবে। ঠিক আছে, আদায় লেখা আছে এই কারণে। তারপরে কি লেখা আছে? ব্যাংক জমা, এই যে জমা লেখা, জমা মানে প্লাস। জমা চেক অমর্যাদাকৃত, অমর্যাদা মানে হচ্ছে রিটার্ন দেওয়া, চেকটা কি করে দেওয়া? রিটার্ন করা। তার মানে যে জিনিসটা প্লাস হওয়ার কথা ওই জিনিসটা রিটার্ন দিচ্ছে, তার মানে উল্টা কাজটা করছে, তার মানে সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? ফার্স্টে জমা লেখা ছিল, এই যে জমা লেখা ছিল, এই জন্য প্লাস হবে। বাট ওই জিনিসটা কি করছে? অমর্যাদাকৃত। অমর্যাদাকৃত মানে প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান মানে হচ্ছে সহজ ভাষায় সেটা কি করছে? ব্যাংক সেটা রিটার্ন করছে। রিটার্ন করলে ফার্স্টে যদি প্লাস হয় তাহলে পরে যায় সেটা উল্টাটা হবে, মাইনাস হবে। তার মানে এই জিনিসটা কি হবে? আলটিমেটলি মাইনাস হবে। বোঝা গেছে কেন জমা লেখার পরেও সেটা হচ্ছে মাইনাস হয়ে গেল? আচ্ছা, দেন তারপরে বলতেছে কি, ব্যাংক সুদ মঞ্জুর করছে, এই যে সুদ মঞ্জুর। তাহলে সুদ মঞ্জুর, এই যে মঞ্জুর কথাটা লেখা আছে, মঞ্জুর লেখা থাকলে অ্যাকাউন্টে টাকাটা কি হবে? প্লাস হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু রিভিউ দিই। ব্যাংক মাসে জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করছে। এই যে চার্জ কর্তন করছে, আমি এগুলো না পড়ে ওই যে চার্জ লেখা আছে, চার্জ মানে মাইনাস হবে, পরিশোধ লেখা মানে মাইনাস হবে, আদায় মানে প্লাস হবে। এই যেখানে লিখেছে জমা আদায় মঞ্জুর, মানে যে কাজ করলে সাব্বিরের অ্যাকাউন্টে টাকাটা বাড়বে সেই শব্দগুলো হচ্ছে এটা। কারণ এত কথা পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, ওর থেকে আমি শব্দগুলো বের করে ফেলবো দ্রুত, তাহলে হয়ে যাবে। এবং এই দুইটা লাইন, জমা আদায় মঞ্জুর ইস্যু পরিশোধ চার্জ, এই দুইটা লাইন আমি চাইবো যে তোমরা মুখস্থ রাখো। ঠিক আছে, যে প্লাস হয় কোন কোন কথা লেখা থাকলে আর মাইনাস হয় কোন কোন কথা লেখা থাকলে। ওকে ফাইন, ডান। তারপরে কি আসতেছে, যে 3 নাম্বার ছিল হচ্ছে কি, যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, প্লাস হবে, যেহেতু আদায় মানে প্লাস করছি। ব্যাংক জমাকৃত চেক অমর্যাদাকৃত করছে, মানে রিটার্ন করছে। জমা মানে প্লাস ছিল, ওই জিনিসটা রিটার্ন করলে সেটা মাইনাস হয়ে যায়, এই জন্য এখানে মাইনাস হয়েছে। শেষ কি হয়েছে, প্লাস না মাইনাস? দেন ব্যাংক সুদ মঞ্জুর করছে, মঞ্জুর মানে হচ্ছে কি, এই যে মঞ্জুর লিখে দিচ্ছি, সেটা কি হবে? প্লাস হবে। এখন আসি বিষয়গুলো বোঝার চেষ্টা করি। তাহলে হিসেবটা রাখে কে? স্টেটমেন্ট হচ্ছে ব্যাংক নিজে একটা স্টেটমেন্ট রাখে আর সাব্বির একটা স্টেটমেন্ট রাখে। এখন আমাকে কি দেখতে হবে? আমাকে দেখতে হবে এই যে লেনদেনটা আছে এইটা তো মাইনাস হওয়ার কথা, তাই না? তাহলে এই মাইনাসটা যে কোনো একজন করবে আর একজন করবে না। তার মানে হয় ব্যাংকের স্টেটমেন্ট মাইনাস করবে অথবা সাব্বিরের স্টেটমেন্ট অনুযায়ী মাইনাস থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে বুঝতে হবে যে কে এই কাজটা করছে। খুব ভালো করে কিন্তু এই লাইনটা, অনেকে এইটা আবার উল্টাভাবে বুঝে, যে মাইনাস যে হবে এই মাইনাসটা কে করছে? কে করছে বলতে ব্যাংক করছে না সাব্বির নিজে করছে? সাব্বির মানে হচ্ছে নগদ, নগদকে আমরা আবার ইংলিশে কি বলতেছি? ক্যাশ। তার মানে এই মাইনাসটা কে করছে এইটা বুঝতে পারলে সেইটা এখানে লিখে দেব। যদি ব্যাংক করে বি লিখবো, নগদ করলে সি লিখবো। এটা অঙ্ক করার সুবিধার জন্য আমি এটা লিখে রাখতে বলছি, তাহলে এইগুলো আর কিছুই পড়া লাগবে না। ঠিক আছে, আচ্ছা। তা আমরা একটু বুঝি যে আসলে আমি বুঝবো কিভাবে এটা কে করছে। তা এটার ওটা টেকনিক আছে, টেকনিকটা কি আমি বলি। এখানে লেখা আছে জুন মাসে ব্যাংক চার্জ করছে, ব্যাংক চার্জ করছে, ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করছে, এই পরিশোধটা ব্যাংক করছে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এই আদায় ব্যাংক করছে। ব্যাংক জমাকৃত চেক রিটার্ন করছে, ব্যাংক রিটার্ন করছে। ব্যাংক সুদ মঞ্জুর করছে, ব্যাংক এই সুদটা মঞ্জুর করছে। তার মানে এই যে কথাগুলো আমি দাগায়ে দিলাম, এই কাজগুলো কে করছে এই প্রশ্ন যদি করি তাহলে আমি উত্তর পেয়ে যাব খুব সহজে। চার্জ কে করছে, পরিশোধ কে করছে, আদায় কে করছে, রিটার্ন কে করছে, মঞ্জুর কে করছে। আচ্ছা, মঞ্জুরের একটা ইংলিশ শব্দ বলে দিই, অনেকে এটা বুঝে, অ্যাকসেপ্ট। মঞ্জুর অর্থ কি হচ্ছে?
অ্যাকসেপ্ট, ব্যাংক সুদ অ্যাকসেপ্ট করছে। সুদ অ্যাকসেপ্ট করছে মানে হচ্ছে তার অ্যাকাউন্টে, ব্যাংক যদি কোনো কিছু অ্যাকসেপ্ট করে তার মানে হচ্ছে টাকা তার অ্যাকাউন্টে মানে বৃদ্ধি পায় অ্যাকসেপ্ট করলে। অ্যাকসেপ্ট মানেই তো আবার জমা বোঝায়, তাই না? ওকে, ফাইন। তাহলে আমি কি প্রশ্ন বললাম যে চার্জ কে করছে, পরিশোধ কে করছে, আদায় কে করছে, রিটার্ন কে করছে, মঞ্জুর কে করছে। কে করছে উত্তরে দুইজনের নাম আসবে, হয় ব্যাংকের নাম আর না হলে নগদের নাম মানে ক্যাশের নাম। ঠিক আছে, তো আমরা একটু ফার্স্ট এটা দেখি। জুন মাসে ব্যাংক চার্জ কর্তন করছে, ব্যাংক চার্জ কর্তন করছে, তার মানে এই চার্জ কে করছে, ব্যাংক করছে। তার মানে এই যে মাইনাসটা, এই ঘটনাটা ঘটাইছে হচ্ছে ব্যাংক। দেন ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করছে, ব্যাংক পরিশোধ করছে, তার মানে এই কাজটাও ব্যাংক করছে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক আদায় করছে, এই কাজটাও ব্যাংক করছে। ব্যাংক জমাকৃত জিনিসকে রিটার্ন করছে, তার মানে এই কাজটাই ব্যাংকই করছে। ব্যাংক সুদ মঞ্জুর করছে, কে মঞ্জুর করছে, ব্যাংক মঞ্জুর করছে। তার মানে পুরো এই লেনদেনগুলো সবগুলোই এখানে কে করছে, ব্যাংক করছে। তা আমরা এই অঙ্ক পরে যখন আরেকটা অঙ্ক দেখব সেখানেও দেখব যে দুইজনেই করতে পারে, ব্যাংকও করতে পারে অথবা নগদ বই করতে পারে। ঠিক আছে, সেটা আমরা আরেকটা অঙ্কে দেখব। তো আপাতত আমরা যে অঙ্কটা পেলাম সেখানে আমরা কি দেখলাম, এই সবগুলো কাজ মাইনাস 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 প্লাস এই সবগুলো কাজ কে করছে, হচ্ছে ব্যাংক করছে। সো আমরা এখন এটা নিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা একটু মুছে দিই। আচ্ছা, টাকাগুলো আমি একটু লিখে রাখি এই পাশে। আচ্ছা, 1 নম্বরে হচ্ছে চার্জ, যেটা 350 টাকা। 2 নম্বরে হচ্ছে পরিশোধ 1200 টাকা। 3 নম্বর হচ্ছে লভ্যাংশ আদায় 6500 টাকা। 4 নম্বর হচ্ছে রিটার্ন 10,000 টাকা। 5 নম্বর হচ্ছে মঞ্জুর 700 টাকা। তাহলে কি হলো, বি মাইনাস বি মাইনাস বি প্লাস বি মাইনাস, এটা হচ্ছে বি মাইনাস বি মাইনাস বি প্লাস বি মাইনাস বি প্লাস। ঠিক আছে, তো এখন আমি অঙ্কটা করার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছো অঙ্ক সহজ, মোটামুটি একটু প্র্যাকটিস করলে সব তোমরা ক্লিয়ারলি করতে পারবে আশা করি। আচ্ছা, তো আমরা এটা ব্যাংক সমন্বয়ের বিবরণী করব। ঠিক আছে, আচ্ছা, বিবরণ টাকা টাকা। ওকে, এটা হচ্ছে সাব্বিরের ব্যাংক সমন্বয়ের বিবরণী। ঠিক আছে, তো ফার্স্টে তাহলে ফার্স্টে কী করতে হয়, ফার্স্টে হচ্ছে কাজ হচ্ছে এখানে এই ব্যালেন্সটা লিখতে হয়। এটা এখানে কাজ, অঙ্ক করার সময় এই ব্যালেন্সটা লিখে নিতে হয় যে কার স্টেটমেন্ট অনুযায়ী এই ব্যালেন্সটা দেওয়া। তাহলে এখানে আমরা ফার্স্টে দেখছিলাম যে নগদ বই অনুযায়ী ব্যালেন্সটা দেওয়া, তার মানে নগদান বই অনুযায়ী হচ্ছে ব্যাংক জমা, কত টাকা জমা আছে, 87,300 টাকা। তার মানে হচ্ছে সাব্বিরের হিসাব অনুযায়ী, জাস্ট এটা লেখা লাগবে না, আমি জাস্ট বোঝার সুবিধার্থে, সাব্বির নগদ মানে কি সাব্বির না, সাব্বিরের হিসেব অনুযায়ী তার ব্যাংকে ব্যালেন্স থাকবে হচ্ছে কত টাকা, 87,300 টাকা। কিন্তু এখানে কিছু ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে আমরা অ্যাকচুয়ালি কার স্টেটমেন্টটা বের করব, ব্যাংকের স্টেটমেন্টটা বের করবো। তাই এখানে কাজটা কি দেখো, নগদ মানে আমি কি বর্ণ বলছিলাম, সি, আর এখানে সবগুলো কি বর্ণ লেখা, বি। আচ্ছা, যদি এরকম অঙ্ক থাকে আর সেখানে যদি আমাদের এই বর্ণগুলার কি মানে কি কাজ সেটা একটু এখন আমরা একটু বুঝি। সেটা হচ্ছে এখানে নগদ মানে হচ্ছে সি বর্ণ, এখানে সবগুলো কি বর্ণ পেলাম, সবগুলো বি বর্ণ পেলাম। তার মানে এখানে কাজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যোগ করব কিছু জিনিস আর কিছু জিনিস হচ্ছে বিয়োগ করব।
এখন প্রশ্ন হচ্ছে কোনগুলো যোগ করব আর কোনগুলো হচ্ছে বিয়োগ করব। খুব সহজ। এখানে যা যা আছে বি মাইনাস, তারপর বি মাইনাস, তারপর বি প্লাস, তারপর বি মাইনাস, তারপর হচ্ছে বি প্লাস, এখানে যা যা আছে তাই তাই এখানে করতে হবে। তার মানে যে জিনিসটা প্লাসে লেখা সেই জিনিসটা, যে জিনিসটা প্লাসে লেখা সেই জিনিসটা প্লাসে লিখবো, যে জিনিসটা ওখানে মাইনাসে লেখা সেই জিনিসটা এখানে মাইনাসে লিখবো। বুঝাইতে পারছি? তো কখন জিনিসটা চেঞ্জ হবে? চেঞ্জ হবে কখন? যদি এখানে সি থাকতো, যেমন বি মাইনাসের এখানে যদি এখানে সি থাকতো, মানে মাইনাসই থাকতো বাট এখানে বর্ণটা সি থাকতো, তাহলে কি করতাম? উল্টা করে লিখতাম, মানে বিপরীত দিকে লিখতাম। তার মানে এখানে সি মাইনাস থাকলে ওইটাকে কোথায় লিখতাম? বিয়োগে না লিখে যোগে লিখতাম। ঠিক আছে, এটা হলো পার্থক্য, যে এখানে যে বই অনুযায়ী টাকাটা থাকবে সেই বইয়ের বর্ণ যদি এখানে আমি অঙ্কে পাই, তাহলে আমি জিনিসটাকে চেঞ্জ করে লিখবো। তার মানে প্লাসের জিনিস মাইনাসে লিখবো আর মাইনাসের জিনিস প্লাসে লিখবো। বাট যদি এই বর্ণ এখানে না থাকে, তাহলে ব্যাংকের যে বর্ণ আমরা বি দিছি ওই বি যদি থাকে তাহলে সেম সেম লিখবো। তার মানে প্লাসে থাকলে প্লাসে, মাইনাসে থাকলে মাইনাসে। তো আমরা ফার্স্টে একটা করি। এখানে যেমন আমি এদিকে পড়বই না, এখানে কি লেখা? বি মাইনাস। কি লেখা? বি মাইনাস। তার মানে এখানে আমি মাইনাসে বসাবো, যেহেতু এটা সি বর্ণ না বি বর্ণ। তাই এটা হচ্ছে 1 নাম্বার লেনদেন। আমি এখানে লিখবো এটা ছিল হচ্ছে ব্যাংক চার্জ। সো আমি সংক্ষেপে একটু লিখি, ব্যাংক চার্জ। কত টাকা চার্জ করছে? 350 টাকা। তারপরে বলতেছে হচ্ছে ব্যাংক পরিশোধ করছে, এটা 2 নাম্বার। ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করছে। ঠিক আছে, ব্যাংক কত টাকা প্রদেয় নোট পরিশোধ করছে? 1200 টাকা। ঠিক আছে, তারপরে ব্যাংক লভ্যাংশ আদায় করছে, এটা কিন্তু বি প্লাস লেখা। সো তাহলে এটা যোগে লিখবো। এটা কত নাম্বার? এটা 3 নাম্বার। আমরা সিরিয়াল মনে রাখার জন্য, আচ্ছা এখানে 1 দিই, এটা তাহলে কাজ করি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এটা হচ্ছে লভ্যাংশ আদায়, ব্যাংক লভ্যাংশ আদায় করছে। ব্যাংক লভ্যাংশ আদায় করছে, এটা 3 নাম্বারে আছে। হ্যাঁ, কত টাকা লভ্যাংশ আদায় করছে? সে লভ্যাংশ আদায় করছে 6500 টাকা, সরি 650 টাকা। ঠিক আছে, লভ্যাংশ আদায় করছে। তারপরে হচ্ছে সে রিটার্ন দিছে, এটা কিন্তু কি লেখা? এটা হচ্ছে বি প্লাস লেখা। ঠিক আছে, তাহলে আমি এটা বি প্লাসে লিখবো। না সরি, এটা রিটার্ন, এটা মাইনাস ছিল, কারণ জমাকৃত চেক রিটার্ন হয়েছে, জমাকৃত চেক রিটার্ন ছিল। হ্যাঁ, তাহলে এটা আলটিমেটলি এখন মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে এটা মাইনাসে লিখবো। এটা হচ্ছে 3 নাম্বার দিব, লিখবো জমাকৃত চেক অমর্যাদা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত টাকা? 10,000 টাকা। আর এটা লেনদেন ছিল হচ্ছে 4 নাম্বার লেনদেন। আচ্ছা, তারপরে হচ্ছে 5 নাম্বার কি বলছে? সুদ মঞ্জুর করছে, এটা বি প্লাস লেখা। সো আমরা এটা বি প্লাসে লিখবো। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার দিব, লিখবো ব্যাংক সুদ মঞ্জুর করছে, এটা হচ্ছে 5 নাম্বার। কত টাকা সুদ মঞ্জুর করছে? 700 টাকা। এখন এগুলো যোগ করব। যোগ করলে কি হবে? আমরা যদি এখানে আসি তাহলে এটা আমরা পাবো হচ্ছে 6 7 13, 1350 টাকা। ঠিক আছে, আর এখানে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে 1200 না, তাহলে 11,550 টাকা। এটা মাইনাস হবে, এটা প্লাস, আর এটা কি হবে? মাইনাস হবে। তো প্লাস মাইনাস করে একটা ব্যালেন্স বের হবে। তো আমরা একটু প্লাস মাইনাস করি, দেখি কি আসে। ঠিক আছে, তাহলে আমরা প্লাস মাইনাস করে এটা পাচ্ছি হচ্ছে 77,100 টাকা। তার মানে দেখো, সাব্বির বলছিল যে তার ব্যাংকে কত টাকা আছে? 87,300 টাকা। আর আমরা যোগ বিয়োগ করে ভুল ত্রুটিগুলো করে এখন দেখতে পাচ্ছি যে ওর অ্যাকাউন্টে কত টাকা আছে? 77,100 টাকা। এখন এইটা কার স্টেটমেন্ট অনুযায়ী এখানে সেটা লিখতে হয়।
ফার্স্টে তো ছিল সাব্বিরের স্টেটমেন্ট অনুযায়ী, সাব্বির বলতেছে আমার অ্যাকাউন্টে আছে 87,300 টাকা, এখন আমরা কিছু ভুল ত্রুটি যোগ বিয়োগ করে দেখলাম এখন আছে 77,100 টাকা। এই স্টেটমেন্টটা কার, তার মানে এই ব্যালেন্সটা কার হিসেব অনুযায়ী, সেটা হচ্ছে এখানে যার নাম লেখা থাকবে, এখানে যার নাম লেখা থাকবে তার উল্টাটা, তার মানে ওখানে নগদ বই লেখা আছে, তাহলে এখানে হবে হচ্ছে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা। বুঝাইতে পারছি বিষয়গুলো? ব্যাংক বই অনুযায়ী এটা কি হবে, ব্যাংক জমা হয়ে যাবে। তার মানে এখানে যেটা থাকবে তার উল্টাটা এখানে লিখতে হবে, এতটুকুই কাজ, ঠিক আছে? তাহলে এখন পরীক্ষায় কি এটা মানে এই বই অনুযায়ী থাকবে না অন্যটা থাকবে, সেটাও আমরা একটু দেখবো। হ্যাঁ, তো এখন আমরা কি করবো, এই অঙ্কটাকে এখানে নগদ বই না লিখে এখন লিখবো ব্যাংক বই অনুযায়ী। তার মানে এখানে এটা মুছে দিই, এটা আমরা এখানে লিখবো হচ্ছে ব্যাংক বই, ব্যাংক বই, ঠিক আছে? ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা আছে যে কত টাকায়, যে 77,100, এইটা লিখবো এখানে 77,100 টাকা। ওকে, লিখার পরে এখানে আমরা যোগ বিয়োগগুলো কী করবো, চেঞ্জ করবো আবার। তাহলে আমি এটা মুছে দিই, হ্যাঁ এগুলো সব মুছে দিই, সব মুছে দিই, এটা আমরা আবার নতুন করে করব। এখন কি বই অনুযায়ী আছে, নগদ বই অনুযায়ী আছে, নগদ বই অনুযায়ী আছে, সরি ব্যাংক বই অনুযায়ী আছে। তাহলে ব্যাংক বই অনুযায়ী হচ্ছে ব্যাংকে জমা সাব্বিরের কত টাকা জমা আছে, 77,100 টাকা। এখন আমরা দেখব যে ওই যে ফার্স্টে বলছিল যে 87,300 টাকা কার অনুযায়ী, সাব্বিরের অনুযায়ী, এটা মিলে কিনা, যদি এরকম থাকে ওইটা হয় কিনা, ওইটা হলে বুঝতে হবে যে আমাদের অঙ্কটা আমরা শিখতে পারছি, ঠিক আছে? এখন কি করব দেখো, এখানে যে বইটা লেখা, এই কি লেখা, এখানে ব্যাংক লেখা, ব্যাংক মানে কি বর্ণ, বি বর্ণ, এখানে সবগুলো কি বর্ণ ছিল, বি বর্ণ ছিল। এই জায়গাটায় হচ্ছে কাজটা কি, এখন যে বি বর্ণগুলো আছে সেই বি বর্ণগুলো যদি প্লাসে থাকে মাইনাসে লিখবো, আর মাইনাসে থাকলে প্লাসে লিখবো। আর সিগুলো যদি থাকতো, এখানে সি বর্ণ থাকলে সেম লিখতাম, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। তার মানে এখানে যে বর্ণটা থাকবে সেই বর্ণগুলা চেঞ্জ করে লিখতে হবে, আর এখানে যে বর্ণটা থাকবে না সেই বর্ণটা সেম সেম লিখতে হবে। সো আমরা ফার্স্টে যদি আসি, এখানে ফার্স্ট লেনদেনটা ছিল বি মাইনাস, তার মানে এখন এই জিনিসটা কিসে বসবে, প্লাসে বসবে। তার মানে এক নাম্বারটা হবে হচ্ছে কি ব্যাংক চার্জ, এটা প্লাসে লিখবো। কত টাকা ব্যাংক চার্জ করছিল, 350 টাকা। তারপরে ছিল হচ্ছে এটা হচ্ছে বি মাইনাস, ব্যাংক পরিশোধ করছে, এটাও এখন তাহলে উল্টা দিকে লিখবো, ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করছে। 2 নম্বরে কত টাকা প্রদেয় নোট ছিল, 1200 টাকা, ঠিক আছে? তারপর ব্যাংক লভ্যাংশ আদায় করছে, এটা হচ্ছে বি প্লাস ছিল। এখন এই বি প্লাস যেহেতু আছে তাহলে উল্টা দিকে লিখবো, যেহেতু আমি ব্যাংক বি নিয়ে কাজ করতে আছি। হ্যাঁ, আচ্ছা, তার মানে এখানে আমরা এখন 1 নম্বরে এটা মাইনাসে লিখবো, ব্যাংক লভ্যাংশ আদায়, ব্যাংক লভ্যাংশ আদায় করছে, এটা 3 নাম্বার। কত টাকা আদায় করছে, 650 টাকা। তারপর হচ্ছে বি মাইনাস লেখা, তার মানে বি মাইনাস মানে কোন দিকে বসবে, তাহলে এখন বি প্লাসে বসবে। সো এখানে 3 নাম্বারে ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়েছে, জমাকৃত চেক অমর্যাদা হয়েছে। কত টাকা জমাকৃত চেক, সেটা 10,000 টাকা। তারপর হচ্ছে কি লেখা এখানে, বি প্লাস, বি প্লাস যদি থাকে তাহলে আমরা সেটা এখন কিসে লিখবো, বি মাইনাসে লিখবো। এই লেনদেনটা ছিল হচ্ছে 4 নাম্বার, এটা 5 নাম্বার হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করছে, ব্যাংক সুদ মঞ্জুর। কত টাকা সুদ মঞ্জুর করছে, 700 টাকা। তাহলে এটা আমরা এখন এখানে লিখবো। এবার আমরা যোগ বিয়োগ করবো। ওকে, তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে যে এর আগে ছিল 11,550 টাকা, 11,550 টাকা, আর এখানে যোগ করলে পাচ্ছি 1,350 টাকা। এটা কি হবে, এখন মাইনাস হবে। তাহলে আমরা যদি যোগ করি 77,100, তারপর হচ্ছে প্লাস 11,550 মাইনাস 77,100 প্লাস 11,550 মাইনাস 1,350, তার মানে এই যে 87,300 টাকা, 87,300 টাকা। যেটা কি বই, এখানে ব্যাংক বই, তাহলে এখানে কি হবে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, ঠিক আছে? এই যে 87,300 টাকা ছিল, বোঝা গেছে বিষয়টা? তাহলে এখানে হিসাবটা কি দাঁড়ালো, ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী 77,100 টাকা, সাব্বিরের স্টেটমেন্ট অনুযায়ী তার অ্যাকাউন্টে কত টাকা আছে, 87,300 টাকা। তাহলে এটা এখন কি হয়ে গেল,
ভুল হয়ে গেল না? ভালো করে দেখো, ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী ওর যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে ব্যাংক বলতেছে যে ভাই তোমার অ্যাকাউন্টে ৭৭,১০০ টাকা আছে, আর সাব্বির বলতেছে যে না আমার অ্যাকাউন্টে ৮৭,৩০০ টাকা থাকবে। তাহলে এই যে মাঝখানের টাকা যে ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো কেন হয়েছে? এই যে এইসব কারণে। কিন্তু দুইজনের স্টেটমেন্ট অনুযায়ী তো হিসাব মিলল না, একটা তো হিসাব মিলতে হবে, দুইজনের স্টেটমেন্ট অনুযায়ী টাকাটা ঠিক থাকতে হবে। এতক্ষণ আমরা যে অঙ্কটা করলাম এটাকে বলা হয় একক জের। তার মানে ব্যাংকের একটা ব্যালেন্স থাকবে, সাব্বিরের একটা ব্যালেন্স থাকবে, এই দুইটা ব্যালেন্স নিয়ে যখন অঙ্ক করা হয় সেটাকে বলা হয় উভয় জের। আর যখন এর ভিতরে যে কোনো একটা স্টেটমেন্ট নিয়ে যে অঙ্কটা করা হয় সেটাকে বলা হয় একক জের। পরীক্ষাতে বেশিরভাগই একক জেরটা বেশি আসে। তাহলে আমরা একক জেরের বিষয়টা বুঝলাম যে ভুল হোক সঠিক হোক যে কোনো একটা ব্যালেন্স নিয়ে অঙ্ক করাকে বলা হয় হচ্ছে একক জের। আর যখন আমি দুইটা ব্যালেন্স নিয়েই অঙ্ক করব সেটাকে বলা হয় হচ্ছে উভয় জের। তো আমি এই অঙ্কটাই নেক্সট ক্লাসে উভয় জের দিয়ে এই অঙ্কটাই করাবো। অবশ্যই মনে রাখবা ৭৭,১০০ আর ৮৭,৩০০ টাকা দিয়ে আমরা অঙ্কটা করব। করার পরে ওর অ্যাকাউন্টে দুইজনেরই হিসেব মতো একটা সমান মানে একদম মিলে যাবে অঙ্কটা, ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম যে এই অঙ্কটা কি দিয়ে করছিলাম, একক জেড দিয়ে করছিলাম। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমাকে এই বর্ণগুলো লেখা, বি মাইনাস বি প্লাস এই বর্ণগুলো লেখা। তারপরে এই লেনদেনগুলো যখন করবা তখন ওই হিসেবে করবা। কেউ এখানে লেনদেন পড়ে পড়ে করতে যাবো না। বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস যদি করে নিয়ে অঙ্কটা করো তাহলে এই অঙ্কটা 2 মিনিটে তোমার অঙ্ক হয়ে যাবে, সে যে পদ্ধতিতেই আসুক না কেন, ঠিক আছে? তাহলে এখানে আমরা কী করলাম, দুইজনেই কিন্তু ভুল। ওর অ্যাকাউন্টে দুইজনের হিসেব অনুযায়ী কিন্তু সেম টাকা নেই। ব্যাংক বলতেছে সাব্বির তোমার অ্যাকাউন্টে ৭৭,১০০ আছে, আর সাব্বির বলতেছে না না আমার অ্যাকাউন্টে কত টাকা থাকবে, ৮৭,৩০০ টাকা থাকবে। দুইজনের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু গরমিল আছে। বাট যখন আমি একক জের নিয়ে করব তখন ব্যাংকেরটা নিয়ে করলে ব্যাংকের যদি আমি স্টেটমেন্ট নিয়ে ব্যালেন্স নিয়ে অঙ্ক করি তাহলে এটা মিলে যাবে, আর এইটা যদি নিয়ে অঙ্ক করি তাহলে এইটা টাকাটা আসবে, ঠিক আছে? এই অঙ্ককে বলা হয় একক জের পদ্ধতি। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে শিখব যে এই দুইজনার স্টেটমেন্ট অনুযায়ী অঙ্ক নিয়ে কিভাবে অঙ্ক ওদের হিসাবটা তো মিলাইতে হবে, তাই না? হিসাব তো আর গরমিল এরকম থাকতে পারবে না। ওর হিসাবে 10,000 এর হিসাবে 10,000 এরকম একটা ফিগারে আনতে হবে। এই ভুলগুলো যখন আমরা সংশোধন করব তখনই উভয় জেরের অঙ্কে দুইজনের ব্যালেন্স সেম চলে আসবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।